দিলীপ দা, আপনি কিভাবে দেখছেন এই যে আন্দোলন? যেভাবে ওয়াংচুক বারবার বলেছেন যে এই শুধুমাত্র প্রশ্ন লিক হওয়া মানে এটা পুরোপুরি আমাদের ভবিষ্যতের উপর নির্ভর করে। এই প্রশ্ন লিক হওয়ার পয়সা দিয়ে, আপনি শুনতে পাচ্ছেন দিলীপ দা আমার কথা? হ্যাঁ, পাচ্ছি বল। হ্যাঁ, এইভাবে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছেন এরাই তো আমাদের ভবিষ্যৎ, এদের হাতেই ভবিষ্যৎ আমাদের সঁপে দিতে হবে। সুতরাং মানুষের জীবনে একটা তার প্রত্যক্ষ প্রভাব থাকে। ওয়াংচুক যে আন্দোলন শুরু করেছেন সত্যি সত্যি কি সেভাবে জনসমর্থন পাচ্ছে না বলে আপনারও মনে হচ্ছে? এবং তিনি বলুন। অবশ্যই তাই মনে হচ্ছে যে যে জনসমর্থনটার কথা আমরা আলোচনা করছি সেটা সোনাম ওয়াংচুক পাননি। সোনাম ওয়াংচুক মহাত্মা গান্ধীর স্ট্যাচারে তো ওঠেননি, সুতরাং আমি ওই তুলনায় একদমই যাব না, যদিও অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এবং আমরা যারা একটু খোঁজ খবর করি লের দিকে কয়েকবার ঘোরাঘুরি করেছি, ওই অঞ্চলের জন্য ওর কন্ট্রিবিউশন বা সামগ্রিকভাবে ওর কন্ট্রিবিউশন থেকে শিক্ষার ব্যবস্থায় শিক্ষণীয় যে জিনিসটা সেটা থেকে অনেকটাই শেখার আছে। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার। আমি একটু যাকে ইংরেজিতে ডেভিলস অ্যাডভোকেট বলে সেই ভূমিকাটা পালন করি, কারণ ওয়াংচুকের সমর্থনে যা যা বলার সেটা সুদীপ্ত এবং অশোক দুজনেই বলেছেন। আমি একটু অন্য কথা বলি, মানে আমি কখনোই প্রত্যাশা করছি না নাগরিক হিসেবে, এবং আমি চাকরি যাই করি না কেন গত 15 বছর আমি নাগরিক, তো আমি এটা কখনোই আশা করছি না যে সরকার ভীষণভাবে এগিয়ে এসে ওয়াংচুকের যা যা বলার প্রত্যাশা মেটাবেন। কিন্তু ওয়াংচুক যে ইস্যুটা নিয়ে নেমেছেন, যেটা অশোক তাঁর বক্তব্যের শেষে উল্লেখ করলেন, আমি সেই সংখ্যাটায় আসি, যে সারা ভারতবর্ষে যত ছেলে মেয়ে প্রাইমারি পরীক্ষার দিতে প্রাইমারি ব্যবস্থায় ঢোকে তার বোধহয় 51-52% বেশি হায়ার সেকেন্ডারি স্টেজে এখনো পৌঁছয় না। আমি যতদূর জানি হয়তো একটু বেড়ে 55-56% হবে, কিন্তু বেশিরভাগই হায়ার সেকেন্ডারি স্টেজের পরে ঝরে যায়। এইবার হায়ার সেকেন্ডারি স্টেজে 1 কোটি কত একটা সংখ্যা পৌঁছয় সারা দেশে, আমাদের 140 কোটির দেশে যারা পৌঁছয় তাদের 15% থেকে 16% এই পরীক্ষায় অংশগ্রহণ করে, এবং তার বোধহয় 5 কি 6% হবে, মানে ওই 22 লক্ষ থেকে যদি আমি নামতে নামতে আসি, এবং যেরকম হুহু করে মেডিকেল কলেজ বাড়ছে সেগুলো যদি ধরি, তাহলে ওই 4-5% এর কাছে গিয়ে পরীক্ষাটা সফল একটা মানে দাঁড়ায়। বাকিরা আমি দেখেছি ওই 1 বছর ড্রপ, 2 বছর ড্রপ, তারপরে একটা বিকল্প স্ক্রিনে করে, বেশ খানিকটা সময় নষ্ট করে। আর অশোক যেটা বললেন আমিও তাই মনে করি, যে আমি নিট ইজ এ ভেরি ভেরি ব্যাড সিস্টেম অফ সিলেকশন। মানে আমি চিকিৎসক হতে চাই, আমি চিকিৎসক পরিবারের ছেলে, আমার বাবা চিকিৎসক, আমার মামা চিকিৎসক, আমার দুটো ভাইয়েরা সবাই প্রায় অনেকেই চিকিৎসক, কিন্তু আমার কখনোই মনে হয়নি যে আমার চিকিৎসক মানে চিকিৎসা শাস্ত্রটা আমার বিদ্যা বা আমি ওটাতে খুব অ্যাট্রাক্টেড হচ্ছি। সুতরাং আমি নিজে অ্যাসপিরেন্ট নই, এবং এখন অবধি আমার 3য় প্রজন্ম অবধি আমি কাউকে দেখিনি যারা অ্যাসপায়ার হতে চাইছে। সুতরাং ইট ইজ টাচিং এ ভেরি স্মল পোর্শন। একটা খারাপ ব্যবস্থা, নিট এক্সামিনেশনটাই একটা খুব খারাপ প্রক্রিয়া, যেটা প্রতিযোগিতামূলক, অর্থাৎ তুমি হেরে গেলে আমার জয়। তো যেটা অন্যকে হারিয়ে জয়ের পরীক্ষা, সেটা নিয়ে ঠিক কতটা বিচলিত হব, কারণ ছল বল কৌশল তিনটেই লাগানো হচ্ছে, কোচিং সেন্টার ইত্যাদি ইত্যাদি, এবং এই জিনিসটা উত্তরোত্তর বেড়েই চলেছে। আমি মেডিকেল কলেজ বাড়িয়ে ঠিক এই প্রবলেমটা, যেমন একটা মেডিকেল কলেজ অবশ্যই বাড়ানো দরকার, কিন্তু তার পাশাপাশি যেটাতে যেভাবে পরীক্ষাটা নেওয়া হচ্ছে তাতে কোচিং সেন্টারও তো সমান তালে বেড়ে চলেছে। তো যেটা আমার মূল ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে না রেখে একদল এলিটিস্টকে তৈরি করে, সেইটার জন্য সাধারণ মানুষ কেন কেন বিচলিত হবেন আমি বুঝতে পারছি না। মানে আমি সোনাম ওয়াংচুকের লাদাখ ইস্যুতে যতটা মুভড হব, আমি ওর নিট ইস্যুতে আমি ততটা হব না, কারণ আমি জানি কোথাও না কোথাও এই সিস্টেমে আবার লিক হবে, লিক হতেই থাকবে, কারণ লিক প্রমোট করার জন্যই এই সিস্টেমটা ডিজাইন করা হচ্ছে। লিক ক্যানট বি প্রিভেন্টেড। দ্বিতীয় যে প্রসঙ্গটা সুদীপ্ত বললেন, সেটা আমারও মনে হচ্ছে যে আমরা অনেক অ্যাপ্যাথেটিক হয়ে গেছি, তার কারণ আমরা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছি। এখন আমাদের সবেতেই আমরা একটা প্রতিযোগিতা দেখি,
কিন্তু মানে মূল সূত্র অনুযায়ী ইট ইজ অ্যাবাউট কোলাবোরেশন, ইট ইজ নট অ্যাবাউট কম্পিটিশন, তাই না? মানে আমরা তো সেইটা শিখতে শিখতে বড় হয়েছি, হতে হতে হঠাৎ দেখছি একটা স্টেজে এসে মানে প্রশ্নপত্র লুকোনো থেকে আরম্ভ করে কি কি পরীক্ষায় আসতে পারে ইত্যাদি আলোচনাগুলো আমরা আমাদের সময় যেভাবে করতাম, এখনকার ছেলেমেয়েরা সেটা একটা স্টেজের পরে আর করে না। মানে ও জানলে আমার ক্ষতি, এই যে তোমার বৃদ্ধিতে আমার ক্ষতির এই যে মানসিকতাটা আমরা সবখান থেকে নিয়েছি, এটা কি সত্যি ভালো কিনা আমি জানি না। অশোক যে বিশ্ববিদ্যালয়ে পড়ান, সেখানটায় আমিও মাঝে মধ্যে গিয়ে থাকি। অনেক ধরনের ছেলে মেয়ের সঙ্গে আমার যোগাযোগ হয়। ওরা ডাক্তারিও পড়ান না, ইঞ্জিনিয়ারিংও পড়ান না, কিন্তু ছেলেমেয়েগুলো যে খুব খারাপ আছে তা নয়। এবং ওদের যেটা আমার মনে হয়েছে যে ইনিশিয়াল অ্যাডভান্টেজ যেটা থাকে সম্পন্ন পরিবারের ছেলেদের, আর ওদের ওখানে বেশ দরিদ্র ছেলেমেয়েরাও আসে, তাদের মধ্যে যে তফাৎটা থাকে সেটা মেটাবার জন্য গোড়ার দিকে ওরা একটা ব্রিজ কোর্স করে দেন, হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। মানে এই পরীক্ষাটা হচ্ছে ইংরেজি, আর মূলত ইংরেজি বা হিন্দি ভাষার মাধ্যমে, তো এই নিট পরীক্ষাটা অন্য ভাষাভাষীদের একটা সমস্যা আছে। তো যারা প্রথম থেকেই ইংরেজিতে পড়ছেন ইত্যাদি, তারা যে অ্যাডভান্টেজ নিয়ে আসছেন, অন্য ছেলেমেয়েরা খুব মেধাবী না হলে সেই অ্যাডভান্টেজটা পায় না। এরকম ইত্যাদি আরও অনেক আছে। মানে শিক্ষার বৈষম্য একটা আলাদা আলোচ্য বিষয়, এবং সেইটাকে আমি যদি না অ্যাড্রেস করি তাহলে নিট খুব একটা কাউকে টাচ করবে বলে মনে হয় না। অভয়ার প্রসঙ্গটা এলো, আমি একটা একেবারে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি। মানে অভয়ের ব্যাপারে আমিও খুব বিচলিত, কারণ অভয়া আমাদেরই বাড়ির মেয়ে, মধ্যবিত্ত বাড়ির মেয়ে, পরিশ্রমী মেয়ে, মেধাবী মেয়ে, খেটে খুঁটে ওই জায়গাটায় পৌঁছেছে। ভয়ঙ্কর একটা আমাদের সিম্প্যাথি ওর জন্য, একদম স্পন্টেনিয়াস সিম্প্যাথি। আমারও নিজের ইচ্ছে হয়েছে দুদিন গিয়ে একটু মিছিল করি। এরকম একটা পরিস্থিতিতে যখন অভয়া আন্দোলন বেশ উপরের দিকে তুঙ্গে, তখন আমি বাইরে থেকে কলকাতায় ফিরছিলাম কোনো একটা কারণে। তো গাড়ি থেকে নেমে, ট্রেন থেকে এয়ারপোর্টে নেমে বাইরে, ওই আমার নিজের কোনো ড্রাইভার ইত্যাদি নেই, সুতরাং ওই সেন্টারের কোনো একটি ছেলে, ভাড়াটে ছেলে যাকে যখন পাই, সে আমাকে নিতে আসে। আমি আমাকে জিজ্ঞেস করলাম, বাড়ির খবর কি তোর? সে বললো, আর বাড়ির খবর বলবেন না কাকু, কমসর ধরে কতদিন ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, মাকে নিয়ে যেতে পারছি। কেন পাচ্ছিস না? হাসপাতালে কাজই হচ্ছে না তো। কেন কাজ হচ্ছে না? কি জানি, কে যেন একটা মারা গেছে, তাই নিয়ে ভীষণ গন্ডগোল করছে সবাই, ডাক্তাররা আমাদের দেখছে না। অভয়ার আন্দোলনটা আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমি ওই শ্রেণীরই মানুষ বলে বলি, এটা কিন্তু একটা সময় আর নিচে নামতে পারেনি, আর সাধারণ মানুষকে স্পর্শ করেনি। মানে যেটা প্রশ্নটা তুললেন যে বারুইপুর আর অভয়ার তফাৎটা কোথায়, বারুইপুরের অভয়ার তফাৎটা আমাদের তো পুরনো অভ্যাস, আমি বলবো শ্রেণীর। এই শ্রেণীর তফাতে অভয়া যে অ্যাটেনশন পান সেটা বারুইপুর পায় না। তো শুধু বারুইপুর কেন, আমি দেখছিলাম, এটা পরে কোনো একটা সময় যদি সুদীপ্ত আলোচনা করেন সেটাও একটা ইন্টারেস্টিং টপিক। সেটা হচ্ছে, আমি দেখছিলাম যে আমাদের রাজ্যে পক্সো জাতীয় মামলা সেটা কিভাবে অ্যাড্রেসড হয় ওভার দ্য ইয়ার্স। একটা ওই এনসিআরবির ডেটা, জাস্ট মানে ওই কিছু করার নেই, বেকার জীবনে বসে বসে মাঝে মধ্যে সব ঘাঁটি, সেটা ঘাঁটতে গিয়ে দেখছিলাম যে মামলা বেড়েছে 22 থেকে 24। আমি দুটো রাজ্য কম্পেয়ার করার চেষ্টা করছিলাম, তামিলনাড়ু আর পশ্চিমবাংলা। আমি দেখছিলাম তামিলনাড়ুতে, মানে পশ্চিমবাংলায় মামলা বাড়া, চার্জশিট হওয়া, কনভিকশন এই 3 বছরে 1% মাত্র বেড়েছে। যেখানে তামিলনাড়ুর মতো রাজ্য, যেখানে জনসংখ্যা আমাদের থেকে কম, সেটা বেড়ে গেছে বহুগুণ। অর্থাৎ এই যে আমরা যখন বলি হিউম্যান ডেভেলপমেন্ট, তখন এটাও মাথায় রাখতে হবে যে ইনস্টিটিউশনগুলো ফাংশন করে কিনা। আমাদের এই ল অ্যান্ড অর্ডার ইনস্টিটিউশনটা ফাংশন করছে বলে আমার অন্তত এই শিশু সংক্রান্ত ব্যাপারগুলো থেকে মনে হচ্ছে না। তো মানুষের এই যে অ্যাপাথি আজকে আমরা দেখছি, তার একটা কারণ হচ্ছে যে এই ইস্যুটা বোধহয় এখনো মানে গান্ধীর ইস্যুর মতো মাস ইস্যু হয়ে ওঠেনি, বা এই ব্যক্তিত্ব এখনো মাস এর নেতা হননি। যিনি লাদাখে, উনি নিশ্চয়ই মাসের নেতা, কারণ লাদাখের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে উনি ঢেলে সাজাবার একটা চেষ্টা করেছেন। আপাতত এই পর্যন্ত, সোফিয়া।